হ্যালো ভিউয়ার্স, উৎসব ডায়েরি চ্যানেল থেকে তোমাদের সাথে আমি আছি মিতুমণি। টান টান উত্তেজনা নিয়ে আজকে আসছি রোমান্টিক নায়ক নায়িকাদের নিয়ে রোমান্টিক গল্প। আশা করছি গল্পটা সবার ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের এই রোমান্টিক প্যারাময় গল্পটা। ভিউয়ার্স, আমাদের পরিবারের একজন সদস্য হয়ে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। নীলকণ্ঠ কক্সবাজার এসেছে আজ 2 দিন। প্রথম দিন তারা কেউ হোটেল থেকে বের হয়নি খুব একটা, জার্নির ফলে তারা দুজনই ভীষণ ক্লান্ত ছিল। যাদন প্রথম দিন কিছুক্ষণ ঘুরে টুরে বাকি সময় ঘুমিয়ে কাটিয়েছে তারা। প্রথম দিন ঘুমিয়ে কাটিয়ে আজ তারা স্থানীয় মার্কেটে একটু ঘুরলো। তারপর তারা গেল সি বিচে। সমুদ্রে পানি ঢেউ খেলছে। কণ্ঠ ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে একবার সামনে যাচ্ছে আবার পিছনে যাচ্ছে। খেলাটা যে কণ্ঠদান উপভোগ করছে তা তার খিলখিল হাসির শব্দেই প্রকাশ পাচ্ছে। কণ্ঠের ঝঙ্কার তোলা হাসির শব্দে নীলের বুকে ঢোল বাজছে। নীল যেন নিজের কয়েকটা হৃদস্পন্দন মিস করে গেল। এই প্রথম নীল ভালো করে কণ্ঠকে খেয়াল করলো। লম্বাই 5.5 ফিট মতন হবে, নাকটা একটু চ্যাপটা কিন্তু চোখ দুটো মায়েই ভরা, গায়ের রং একটু চাপা। এই মুহূর্তে নীলের মনে হলো শ্যামবতী আর শ্যামলতা শব্দ দুটো কণ্ঠের জন্যই প্রযোজ্য। পরক্ষণেই তার মনে হলো না, শ্যামবতী বা শ্যামলতা উপাধি কণ্ঠের সাথে ঠিক যায় না। শ্যামবতী মেয়েদের সর্বাঙ্গে দয়ামায়ার বিচরণ থাকবে, যা কণ্ঠের মধ্যে সিটে ফোটাও নেই। নীল কণ্ঠের হাসি মুখের দিকে তাকিয়ে আছে। তার ঠোঁটের কোনো আছে হাসি। একসময় নীল অনুভব করলো কণ্ঠের হাসি মুখ দেখতে তার ভালো লাগছে। মনের মধ্যে অন্যরকম এক প্রশান্তি অনুভব হচ্ছে। আগে তো এমন কখনো হয়নি, তবে আজ কেন হচ্ছে উত্তরটা নীলের জানা নেই। নীল একটা দীর্ঘশ্বাস ফেলল। নীল দেখলো কণ্ঠ বালুতে কিছু আঁকছে। কণ্ঠের কাণ্ডে নীলের ভুরু কুঞ্চিত হলো। কি করছে এই মেয়ে? আর আজকে এমন বাচ্চাদের মতো আচরণ কেন করছে? কণ্ঠ কি আঁকছে তা দেখতে নীল এগিয়ে গেল কণ্ঠের দিকে। গিয়ে দেখলো কণ্ঠ একটা মানুষের ছবি এঁকেছে। না না, ঠিক মানুষ নয়, এটাকে মানুষের চিত্র বলে মানুষের সকল চিত্র চরমভাবে অপমানিত হবে। আর নীল সেটা করতে চায় না বলে সে এটার নাম মানুষের চিত্র দিল না। নীলের চোখ আটকালো চিত্রের নিচে থাকা 3 অক্ষরের ইংরেজি লেখার দিকে, যেখানে স্পষ্ট করে লেখা আছে নীল। নীল পুনরায় একটা দীর্ঘশ্বাস ফেলল। নীলকে দেখে কণ্ঠ উচ্ছ্বাসিত কণ্ঠে পড়ল, দেখ তো ছবিটা কেমন হয়েছে, একদম তোর মনের মতো, তাই না? নীল কিছু না বলে সমুদ্রের পানির দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। তোর কি মন খারাপ নীল? কণ্ঠ নরম গলায় জিজ্ঞেস করলো। নীল এবারও নিরুত্তর। নীল, তুই ঠিক আছিস? মনে হয় না। বেশ সময় নিয়ে উত্তর দিল নীল। মানে? জানি না রে, কিছু বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। কেমন অগোছালো লাগছে নিজেকে। এই জন্যই বলি গাঁজা টাজা কম গিল, কিন্তু আমার কথা শোনা তো তোর ধাঁচে নেই। নীল শান্ত দৃষ্টিতে একবার কণ্ঠের দিকে তাকালো। সূর্যাস্তের কমলা আভাই কণ্ঠের মুখশ্রী কেমন স্নিগ্ধ লাগছে। কণ্ঠের ঘমাত্ম মুখটা কেমন বেশি মোহনীয় লাগছে নীলের কাছে। নীলের বুকের বাঁ পাশটা ধক করে উঠল। তার নিঃশ্বাস যেন আটকে আসছে। এমন হাদার মতন তাকিয়েছিস কেন? হাদা শব্দটা শুনে নাক ছিটকালো নীল। নীলকে নাক কুচকাতে দেখে কণ্ঠ দুষ্টু হেসে বলল, এমনিতেই তো আমার দিকে তাকাস না, আর আজকে তাকিয়ে আছিস। আমার প্রেমে পড়েছিস নাকি নীল? প্রেমে? তাও তোর? ইন ইউর ড্রিম? আমার এতটা খারাপ সময় আসেনি আমি তোর প্রেমে পড়ব। আমার প্রেমে কেন পড়বি তুই? তুই তো পড়বি নীরার প্রেমে, যে তোকে মাঝ রাস্তায় ফেলে চলে যাবে। নীল মুখ পাকালো। সন্ধ্যার পরে তারা সমুদ্রের তীরে বারবিকিউয়ের আয়োজন করলো। কণ্ঠ দক্ষ হাতে শুকনো কাঠ এনে তাতে আগুন জ্বালালো। বারবিকিউ প্রোগ্রাম শেষ করে তারা রিসোর্টে ফিরল। কণ্ঠ রিসোর্টে এসে লম্বা একটা শাওয়ার নিল। শাওয়ার নিয়ে বাইরে এসে রুমে নীলকে না দেখে একটু অবাক হলো কণ্ঠ। কোথায় গেল সে? কণ্ঠ ভাবনার মাঝেই নীলের আওয়াজ পাওয়া গেল, আমি বারান্দায়। কণ্ঠ মুচকি হাসলো। তোয়ালেটা চেয়ারে মেলে দিয়ে কণ্ঠ বারান্দায় গেল। নীল চোখ বন্ধ করে বারান্দায় দাঁড়িয়ে আছে। কণ্ঠ একবার নীলের দিকে তাকিয়ে অন্ধকারে মন। কিছুক্ষণ বারান্দার সময় কাটিয়ে কণ্ঠ রুমে চলে আসলো।
তার ভীষণ ঘুম পাচ্ছে। কণ্ঠ রুমে আসার বেশ কিছুক্ষণ পর নীল রুমে আসলো। কণ্ঠ তখন ঘুমে বিভোর। ঘুমের মধ্যে কণ্ঠকে দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে। নীল আলতো হেসে কণ্ঠের গায়ে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে কণ্ঠের দিকে মুখ করে শুয়ে পড়ল। নীল অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে কণ্ঠের দিকে। বাতাসে কণ্ঠের অবাধ্য চুলগুলো তার মুখে এসে পড়ছে। নীল আলতো হাতে কণ্ঠের চুলগুলো ওর কানের পেছনে গুজে দিল। বাকিটা রাত নীল কণ্ঠকে দেখে কাটিয়ে দিল। কক্সবাজারে আরও 2 দিন কাটিয়ে ঢাকায় ফিরে নীল আর কণ্ঠ। ঢাকায় ফিরতে শুরু হয় তাদের ব্যস্ততা। আবারও সেই রোজকার রুটিন। এর মধ্যে রাফাতও তার প্রেমিকার সাথে সাজেক ট্যুর থেকে ফিরে এসেছে। রাফাত ঢাকায় পা রাখতে না রাখতেই শৈবাল তাকে নিজস্ব কায়দায় তুলে আনে। তাকে আপাতত নীরার পাশের রুমেই বন্দি করে রাখা হয়েছে। অফিস থেকে কণ্ঠ সেখানেই যাবে। কণ্ঠের আজকে অফিসে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু কাব্য একটা গন্ডগোল পাকিয়েছে। সেটা ঠিক করতেই তাকে যেতে হচ্ছে। কণ্ঠ অফিসে এসে দেখলো কাব্য নিজের কেবিনে মাথা নিচু করে বসে আছে। কণ্ঠ ধীর পায়ে এগিয়ে গেল ভাইয়ের দিকে। কাব্যের কাঁধে হাত রাখতে কাব্য কণ্ঠকে জড়িয়ে ধরল। কিয়ৎক্ষণ পর কণ্ঠ নিজের কাঁধে ভেজা অনুভব করলো। তার মানে কাব্য কাঁদছে। কণ্ঠ একটা লম্বা নিঃশ্বাস নিল, তারপর কাব্যকে সোজা করে বসালো। কি হয়েছে, কাঁদছিস কেন তুই? কাব্য অস্পষ্ট সুরে উত্তর দিল। কাব্য আমি ইচ্ছে করে করিনি। কাউকে খুনটুন করেছিস? নাবোধক মাথা ঝাঁকালো। তাহলে এমন মেয়েদের মতো কাঁদছিস কেন? আর সামান্য অ্যাক্সিডেন্ট হয়েছে, বেশি কিছু না। আর আমি আসার সময় মেয়েটাকে হাসপাতালে দেখে এসেছি, সে এখন ঠিক আছে, তুই প্যারা নিস না, আমি আছি তো। বিশ্বাস করো আপু, আমি ইচ্ছে করে করিনি। আমি জানি আমার ভাই ইচ্ছে করে কারোর ক্ষতি করতে পারে না, চিনি আমি আমার ভাইকে, তাই রিল্যাক্স। আর মেয়েদের মতো এত কাঁদতে হবে না, মেয়েদের মতো এত কাঁদলে পরে তোর বিয়ের জন্য মেয়ে পাবো না রে ছাগল। কণ্ঠের কথায় এবার কাব্য হেসে ফেলল। হেসে কণ্ঠকে জড়িয়ে ধরল। কণ্ঠ ভাইকে পরম যত্নে জড়িয়ে ধরল। আব্বু কোথায় আপু? আব্বু হাসপাতালে, মেয়েটা রিলিজ করিয়ে একেবারে আসবে। রিলিজ আজকে? হ্যাঁ, ও বেশি ব্যথা পায়নি তো, শুধু ডান হাতে একটু ফ্র্যাকচার হয়েছে আর কপালে সামান্য কেটে গেছে, তুই টেনশন নিস না। কাব্য মাথা দুলালো। শোন, তুই এখন বাড়ি চলে যা, বাড়ি গিয়ে লম্বা একটা শাওয়ার নিবি, তারপর ঘুমাবি। এর বাহিরে কিছু করলে কঠিন মার। চল, তোকে বাসায় দিয়ে এসে আমি এক জায়গায় যাব। তুমি কোথায় যাবা? আমিও চলে যাব, আমার একটু কাজ আছে। আচ্ছা চলো। কণ্ঠ কাব্যকে তাদের বাসার সামনে নামিয়ে দিল। আপু ভেতরে আসো। আজ না, আজ আমার খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, অন্য একদিন আসবো, পাক্কা? ঠিক আছে, সাবধানে যেও। কণ্ঠ মুচকি এসে গাড়ি স্টার্ট দিল। কিছু দূর যেতেই কণ্ঠের ফোন বেজে উঠল। কণ্ঠ গাড়িটা এক সাইডে পার করে ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম মামুনি। নীলিমা সালামের উত্তর দিয়ে বলল তারা আর্জেন্ট নীলের নানু বাড়িতে যাচ্ছে, সে যেন তাড়াতাড়ি বাড়ি চলে যায়। বাড়িতে কেউ নেই, তিনি নীলকেও আজ তাড়াতাড়ি বাড়ি চলে যেতে বলেছেন। কণ্ঠ ঠিক আছে বলে ফোন কেটে দিল। আজ আর রাফাতের ওখানে যাওয়া হলো না, কাজটা অধুরা রয়ে গেল। কণ্ঠ ফোন করে শৈবালকে বলে দিল সে আজ যেতে পারবে না। রাফাত আর নীরাকে যেন ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়। শৈবালের সাথে কথা বলে একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিল কণ্ঠ। নিজের আপন মানুষগুলোকে বাঁচাতে কত কিছু করতে হয়। পরের দিন সকালবেলা কণ্ঠ নীলকে তার কফি দিয়ে এসে নাস্তার আয়োজন করছে। বাড়িতে শুধু সে আর নীল। নাস্তা বানিয়ে রেখে কণ্ঠ বের হবে। কালকে যে কাজটা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল আজ তা সম্পূর্ণ করতে হবে। হাতে বেশি সময় নেই। কাজ করার মাঝে কণ্ঠ রান্নাঘরে দ্বিতীয় কারোর উপস্থিতি টের পেল। সে ঘাড় কাত করে দেখল রান্নাঘরের দরজায় হেলান দিয়ে নীল দাঁড়িয়ে আছে। সকালে উঠে কণ্ঠকে পাশে না পেয়ে নীল নিচে আসে। এসে দেখে কণ্ঠ রান্না করছে। এপ্রিল মাসের শেষের দিকে গরম ভালোই পড়েছে। গরম আর গ্যাসের আগুনের তাপে কণ্ঠের নাকে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। কণ্ঠে নাকে জমে থাকা ঘামগুলো নীলের কাছে যথেষ্ট মোহনীয় লাগছে। এটাও কি সম্ভব হতে পারে? আমরা যদি কারো প্রেমে পড়ি তাহলে তার সব কিছুই আমাদের মুগ্ধ করে। নীলের অবস্থানটাও তেমন। একটা সময় ছিল যখন সে কণ্ঠকে ভয় পেত, কণ্ঠের আশেপাশে থাকতে চাইতো না। কিন্তু এখন সে সবসময় কণ্ঠের কাছাকাছি থাকতে চায়। নীল একদিনে কণ্ঠকে দেখছে। আজকাল কেন যেন তার তৃষ্ণার্ত চোখ দুটো শুধু কণ্ঠকে দেখতে চায়।
কণ্ঠকে দেখতে না পেলে মনটা কেমন অস্থির অস্থির লাগে। এই কয়দিনে তাদের সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়ে গিয়েছে, তবুও কোথাও যেন একটা বাধা রয়ে গেছে। নীলকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কণ্ঠ প্রশ্ন করে, এখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? আজকে আর নীল মুখ বাঁকালো না। সে হাসি মুখে কণ্ঠের দিকে এগিয়ে যেতে যেতে জবাব দিল। তোকে সাহায্য করতে এসেছি। কণ্ঠ হাতের ছুরিটা একপাশে রেখে বলল, সাহায্য করতে এসেছিস তুই আমাকে? নীল হাসিটা আরেকটু চওড়া করে বলল, হুম। এর আগে কখনো রান্নাঘরে এসেছিস? কোনটাকে চিনি আর কোনটাকে লবণ বলে জানিস? জানবো না কেন? তা বল শুনি, তুই কি জানিস? শোন, যেটা আমার মতো মিষ্টি সেটা চিনি, আর যেটা তোর মতন তিতা আর নোনতা সেটা হচ্ছে লবণ। নীলের কথা শুনে কণ্ঠ কটমট দৃষ্টিতে তাকালো নীলের দিকে। কণ্ঠের এমন চাহনিতে নীলের মনের মধ্যে এক প্রকার ভয়ের সুনামি বয়ে গেল। সে কয়েকটা শুকনো ঢোক গিলে মেকি হাসি দিয়ে পড়ল, আই এম জাস্ট জোকিং। তোকে এখানে কেউ চাঙ্কি পান্ডেকে উপস্থাপন করতে বলে নাই, তাই নিজের ঘাটিয়া চোখ নিজের কাছেই রাখ। আচ্ছা ঠিক আছে, রাখলাম। এবার দে, আমি সবজি কেটে দিচ্ছি। পারবি না তুই, শুধু শুধু হাতটা কেটে রক্তারক্তি কাণ্ড হবে একটা, আর আমি তা চাই না। কণ্ঠের কথায় নীল একটু ভাব নিয়ে পড়ল, ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ দ্য কমন ম্যান। তোর কোনো ধারণা নেই আমি ঠিক কি কি করতে পারি। দে ছুরি আর গাজর দে, আমি কাটছি। দেখ নীল, আমার এমনিতেই অনেক কাজ পড়ে আছে, প্লিজ আমার কাজ আর বাড়াস না, আর বিরক্তও করিস না। যা এখান থেকে, আমাকে কাজ করতে দে। নীল কোনো কথা না বলে কণ্ঠের হাত থেকে ছুরিটা নিয়ে সবজি কাটতে লাগলো। কণ্ঠ কিয়ৎক্ষণ নীলের দিকে তাকিয়ে থেকে রুটির আটা গোলাতে লাগলো। মিনিট দুয়েক বাদে নীল আমতা আমতা করে পড়ল, কণ্ঠ, আমি যাই, বুঝলি? আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, তুই কাজ কর, আমি যাই। কণ্ঠ আটার ডো বানাতে বানাতে বলল, আচ্ছা যা। নীল রান্নাঘরের দরজা ক্রস করতেই শোনা গেল কণ্ঠের চিৎকার। নীল! কণ্ঠের চিৎকারে নীলের পা জোড়া থেমে গেল। কণ্ঠ হন্তদন্ত হয়ে নীলের সামনে আসলো। হাত দেখি তোর। হাত কেন দেখবি? কিছু নেই হাতে। কুচি কুচি করে কেটে বুড়িগঙ্গায় ভাসাবো আমি, ইডিয়েট! কণ্ঠ নীলের হাত টেনে সামনে নিয়ে আসলো। হাত কেটে গেছে অনেকটুকু। রক্তে নীলের সাদা টি শার্ট রক্তবর্ণ ধারণ করেছে। কণ্ঠ নীলের দিকে কটমট দৃষ্টিতে তাকালো। নীল মেকি হাসি দিয়ে পড়ল, কিচ্ছু হয়নি, একটু কেটেছে। কণ্ঠ কোনো কথা না বলে নীলের হাতে স্যাভলন দিয়ে পরিষ্কার করে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। নাস্তা বানানো শেষে কণ্ঠ টেবিলে খাবার সাজিয়ে নীলকে ডেকে দিল। নীল কোনো কথা না বলে ভদ্র ছেলের মতন রুটি আর সবজি খেয়ে রুমে চলে গেল। নীল যাওয়ার পর কণ্ঠ সব কিছু গুছিয়ে রুমে গেল। গিয়ে দেখলো নীল গভীর ঘুমে। নীলকে ঘুমন্ত অবস্থায় দেখে বাঁকা হাসলো কণ্ঠ। সরি নীল, তোর খাবারে ঘুমের মেডিসিন দিয়েছিলাম। তুই জেগে থাকলে আমি আমার কাজে যেতাম কি করে? তবে প্রমিস, তুই জাগার আগে চলে আসবো। হ্যাভ এ সুইট ড্রিম হানি। নীলের মাথায় আলতো হাত বুলিয়ে কণ্ঠ চলে গেল। রাফাতকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে। চেয়ারে অনেকগুলো তার জুড়ে দেওয়া হয়েছে। বর্তমানে রাফাতের কোনো জ্ঞান নেই। কণ্ঠ একটা চেয়ার নিয়ে রাফাতের মুখ বরাবর বসে শৈবালকে বলল রাফাতের জ্ঞান ফেরাতে। শৈবাল এক বালতি পানি এনে রাফাতের মুখের ওপর ঢেলে দিল। রাফাত ধরফরিয়ে ওঠে। কি খবর মিস্টার রাফাত শিকদার? সাজেকে কেমন খুললেন? কে আপনি, আর আমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে? এখানে মূলত মানুষকে তাদের কাজে পুরস্কার দিতে নিয়ে আসা হয়। আপনাকে যখন আনা হয়েছে তখন আপনাকেও পুরস্কার দেওয়া হবে। এটা কেমন পুরস্কার? আর আমাকে এমন করে বেঁধে কেন রেখেছেন? আমার কাছে সময় নেই বেশি, তাই সোজাসুজি বলছি, নীলের সাথে কি শত্রুতা আপনার? নীল? কে নীল? নীল নামে কাউকে আমি চিনি না। দেখ, আমি এখনই মাথা গরম করতে চাইছি না, তাই যা জিজ্ঞেস করছি তার সোজাসাপটা উত্তর দে। সত্যি বলছি, আমি নীল নামের কাউকে চিনি না। যদি না চিনিস তাহলে তোর সো কল্ড প্রেমিকার সাথে মিলিত হয়ে ওর বিরুদ্ধে ষড়যন্ত্র কেন করেছিলি? প্রেমিকা? কে প্রেমিকা? নীরাকে চিনিস? নীরা, নীরা ফারাবি চিনস? না, আমি কাউকে চিনি না। কণ্ঠে এবার কোনো কথা না বলে শৈবালকে কিছু ইশারা করলো। সাথে সাথে শৈবাল গিয়ে দেওয়ালে থাকা একটা সুইচে টিপ দিল। তৎক্ষণাৎ চেয়ারসহ রাফাত কেঁপে উঠল। যন্ত্রণায় রাফাত চিৎকার করে উঠল। কিছুক্ষণ পর শক অফ করা হলো। এবার মনে পড়েছে নীরাকে?
আর তার সাথে মিলে কেন নীলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিস বল? হাঁপাতে হাঁপাতে রাফাত উত্তর দেয়। টাকার জন্য। টাকার জন্য? না, বিশ্বাস হলো না। সত্যি বলছি, টাকার জন্য এমন করেছিলাম। আমার টাকার অনেক দরকার ছিল, তাই নীরাকে বলেছিলাম নীলাকে 6 মাসের জন্য বিয়ে করতে। 6 মাস পর ওদের ডিভোর্স হয়ে গেলে নীরা ওর কাবিনের টাকা সহ আরও এক্সট্রা 15 লাখ টাকা পেত, আর আমরা ওই সকল টাকা নিয়ে ইউএসএ শিফট করতাম। আমাকে কি তোর এতই বোকা মনে হয়? তুই বলবি টাকার জন্য নীলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিস, আর আমি বিশ্বাস করব? টাকা তো তোর বাপের কম নেই, আর নীরার বাপেরও না। তাহলে অন্যের টাকায় এত লোক কেন? দেখ, এমন কিছু বল যাতে করে আমি তোর কথা বিশ্বাস করতে পারি। বিশ্বাস করতে সহজ হয়। বল বল, তাড়াতাড়ি বল। রাফাত এবার একটু চেঁচিয়ে বলল। বললাম তো, সব টাকার জন্য করছি। তুই আসলেই ভালো কথার মানুষ না শৈবাল। অন দ্য সুইচ। আবারও রাফাতের পুরো শরীরে কারেন্টের ঝটকা লাগলো। রাফাত ব্যথায় চোখ মুখ খিচিয়ে নিল। আমাকে এর চেয়ে বেশি কঠোর হতে বাধ্য করিস না। আমি কতটা ভয়ঙ্কর হতে পারি তোর কোনো ধারণা নেই। তাই তোর জন্য ভালো এটাতেই হবে তুই সব সত্যিটা বলে দে। রাফাত বারবার একই কথা আওড়াচ্ছে। সে টাকার জন্য এসব করেছে, এর বেশি এক অক্ষরও এগুচ্ছে না। দেখ রাফাত, এটা আমিও জানি, তুইও জানিস। শুধু টাকার জন্য তুই এমনটা করিসনি। আর নীরা, ওকেও তুই ব্যবহার করেছিস। কেন এসব করেছিস ফটাফট বলে দে। যত তাড়াতাড়ি তুই সত্যিটা বলবি ততই মঙ্গল তোর জন্য। রাফাত মুখে কুলুপ এঁটে বসে আছে। রাফাতকে চুপ থাকতে দেখে শৈবাল আবারও সুইচ অন করলো, আর সাথে সাথেই রাফাতের শরীরে কারেন্টের ঝটকা লাগলো। কণ্ঠ ভ্রু কুচকে শৈবালের দিকে তাকিয়ে বলল। তোমাকে বলেছিলাম। সরি ম্যাম, আসলে এই হারামি মুখ খুলছিল না, তাই। তাই বলে 24/7 আওয়ার একই থেরাপি অ্যাপ্লাই করবা? সরি ম্যাম। ইটস ওকে শৈবাল, আমি কিছু মনে করিনি, তবে পরের বার থেকে খেয়াল রাখবা। এবার রাফাতের দিকে তাকিয়ে বলল। তো মিস্টার রাফাত শিকদার, আপনি মুখ খুলবেন না, তাই তো? রাফাত নিশ্চুপ। ওয়েল, তবে আমি অন্য পন্থা অবলম্বন করছি। আচ্ছা রাফাত, তোর বড় একটা বিধবা বোন আছে, তাই না? যার একটা ছোট 7 বছর বয়সী ছেলে আছে, যে তোর বোনের বেঁচে থাকার একমাত্র সম্বল। তো আমরা যদি তোর বোনের সেই একমাত্র সম্বলকে গুম করে দেই বা মেরে ফেলি, তবে তোর কেমন লাগবে? রাফাতের চোখে এবার স্পষ্ট ভয় দেখতে পেল কণ্ঠ। রাফাতের ভিতর চাহনি দেখে বাঁকা হাসলো কণ্ঠ। তার আর কষ্ট করা লাগবে না। এবার রাফাত নিজে গড়গড় করে সব বলে দেবে। একটা মানুষকে শারীরিকভাবে আঘাত করে যতটা দুর্বল করা যায়, মানসিকভাবে আঘাত করে আর চাইতে কয়েকগুণ বেশি দুর্বল করা যায়। কণ্ঠ একবার বাঁকা চোখে রাফাতের দিকে তাকিয়ে কাউকে একটা ফোন করলো। হ্যালো শাফির, শোনো, একটা বাচ্চাকে। প্রতিশোধ নিতে সব করছি, নীলের থেকে প্রতিশোধ। রাফাত এক প্রকার চেঁচিয়ে কথাটা বলল। কণ্ঠ কান আবারও বাঁকা এসে কান থেকে ফোনটা নামালো। নীল তোর কোন পাকা ধানে মই দিয়েছিল যে তুই ওর থেকে প্রতিশোধ নিতে এসেছিস? ও একটা খুন করেছে, ও আমার বোনকে। কণ্ঠ প্রচণ্ড অবাক হলো। কি বলছে এই ছেলে? মাথা ঠিক আছে এই ছেলের? নীল আর খুন? মাথা ঠিক আছে তোর? মাথা আমার ঠিকই আছে। তোমার নীল একটা খুনি, ওর জন্য আজ আমার ছোট বোন এই দুনিয়াতে নেই। কি দোষ করেছিল আমার বোন? শুধু ওকে ভালোবেসেছিল, এটাই কি ওর দোষ ছিল? কেন? ভালোবাসা কি কোনো অপরাধ? কেন নীলকে ভালোবাসার জন্য আমার বোনকে মরতে হলো? কণ্ঠের মাথা গুলিয়ে যাচ্ছে। রাফাতের কোনো কথাই তার বোধগম্য হচ্ছে না। দেখ ভাই, সহজ ভাষায় সবটা বল যাতে আমি বুঝতে পারি। তখন আমার বোন সবে অনার্সে ভর্তি হয়েছিল। কলেজের নবীনবরণ অনুষ্ঠানে রাফিয়া নীলকে প্রথম দেখেছিল, আর প্রথম দেখাতেই ও নীলকে ভালোবেসে ফেলে। একদিন সাহস করে ও নীলকে নিজের মনের কথাটা বলেওছিল, কিন্তু নীল কি করলো? ভরা ক্যাম্পাসে ওকে অপমান করলো। রাফিয়া সেই অপমান সহ্য করতে না পেরে বাসায় এসে আত্মহত্যা করে। আমার বোনটার কি দোষ ছিল বলো তো? কোনো অপরাধ করেছিল কি? ভালোবাসা তো কোনো অপরাধ নয়। তাহলে আমার বোনের ফুলের মতন জীবনটা কেন অকালে ঝরে গেল? নীলকে একটা মেয়ে প্রপোজ করেছিল, কই আমি তো জানি না।
এটা কিভাবে সম্ভব? সম্ভব, কারণ তখন তুমি দেশে ছিলে না, তুমি তখন জার্মানিতে ছিলে, তোমার খালার কাছে। কণ্ঠের এবার মনে পড়ল তখন তারা অনার্স 3য় বর্ষে উঠল সবে। তার খালা অনেক অসুস্থ ছিল বলে তারা জার্মান গিয়েছিল খালার কাছে। জার্মান যাওয়ার পর নীলের ফোন পায় 5 দিনের মতো বন্ধ ছিল, কারণ জানতে চাইলে নীল বিভিন্নভাবে বিষয়টা এড়িয়ে যেত। নীলকে আমি ছোটবেলা থেকে চিনি। নীল কোনো মেয়েকে অপমান তো দূরে থাক, আজ পর্যন্ত কোনো মেয়ের চোখের দিকে তাকিয়েও কথা বলেনি। তুই কিভাবে বলছিস নীল তোর বোনকে ভরা ক্যাম্পাসে অপমান করেছে? তুই বলবি আর আমি বিশ্বাস করে নিব? বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ তোমার ব্যাপার, কিন্তু সত্যি এটাই। আমার বোনের ডায়েরিতে স্পষ্ট লেখা আছে ও নীলকে প্রপোজ করেছিল, আর নীল ওকে অপমান করে কাউকে ভালোবাসার অপরাধে নিজের জীবনটা দিয়ে দিল আমার বোন। শেষ কথাটা তাচ্ছিল্য করেই বলল রাফাত। কণ্ঠ রাফাতের কথায় কোনো প্রত্যুত্তর না করে উঠে একপাশে গিয়ে কাউকে ফোন করলো। কিছুক্ষণ পর এসে আবারও রাফাতের সামনে বসলো। মানলাম তোর বোন নীলকে ভালোবাসতো, নীলকে প্রপোজ করেছিল, আর নীলও ওকে অপমান করেছিল। আমাকে এখন একটা কথা বল, তোর বোন নীলকে কেমন ভালোবাসতো, যে ভালোবাসায় মানুষের দুই একটা শক্ত কথা হজম করতে পারলো না? তোর বোন তো নিজেকেই ভালোবাসতে জানে না, সে কি করে অন্যকে ভালোবাসবে? নীল ওকে প্রত্যাখ্যান করেছে বলে কি টাটা বাই বাই অন দা ওয়ে স্কাই হয়ে যেতে হবে? এতে কি তোর বোনের ভালোবাসা পূর্ণতা পেল? কি লাভ হলো মরে গিয়ে? আত্মহত্যা কখনো কোনো সমস্যার সমাধান হতে পারে না। তোর বোন কি পারতো না মুভ অন করতে? আর তুই অপমানের কথা বলছিস? এমন হাজারটা অপমান সহ্য নীল করে, তাই বলে কি সে নিজের জীবন দিয়ে দেয়? আগে নিজেকে ভালোবাসতে জানতে হয়। যে নিজেকে ভালোবাসতে জানে না, সে অন্যের ভালোবাসার অধিকার রাখে না। কণ্ঠ একটু দম নিয়ে বলল, আমাকে একটা কথা বল, নীরার সাথে বিয়ে হলে, বিচ্ছেদ হলে তো নীলের বিশেষ কোনো ক্ষতি হতো না, আর তাদের একটা বদনামও হতো না। কারণ আমাদের পুরুষতান্ত্রিক সমাজে বিবাহ বিচ্ছেদ হলে দোষটা মেয়েদের ঘাড়ে এসেই পড়ে, ছেলেদের দোষ কেউ দেখে না। তাহলে কি আন্ডার প্ল্যান করেছিস তুই? কণ্ঠের কথাই রাফাত হাসলো। রাফাতকে হাসতে দেখে ভুরু কুচকালো কণ্ঠ। ওয়ে দাঁত কেলানো বাঞ্জারা, দাঁত কেলানো বন্ধ কর, বল। নীরার সাথে একবার নীলের বিয়ে হলেও ওর পথে বসা ছাড়ার কোনো উপায় ছিল না। কেন রে, নীরা কি নীলের বাড়ির সব চেয়ার আর সোফা নিলামে তুলতো? তোমরা হয়তো জানো না, নীলের বাবা গত বছর নতুন একটা দলিল করেছেন। সেখানে তিনি নিতুকে দিয়েছেন নিজের 50% প্রপার্টি, আর 50% দিয়েছেন নীলের বউয়ের নামে। মানে যে নীলের বউ হবে সে নীলের বাবার 50% প্রপার্টির মালিক হবে। এসবের কিছু নীল বা তার মা জানে না। নীলের বাবা খুব গোপনে কাজটা করেছেন। নীলের সাথে নীরার বিয়ে হলে নীরাও সেই 50% প্রপার্টির মালকিন হতো, আর নীরার থেকে প্রপার্টি নেওয়ার কোনো ব্যাপার ছিল না আমার জন্য। কণ্ঠ অবাক হয়ে রাফাতের কথা শুনল। নীলের বাবা যদি গোপনে কাজটা করে, তুই জানলি কি করে? নীলের বাবা যখন উকিলের সাথে কোথাও বলেছিল তখন আমি শুনেছিলাম। আড়ি পাচ্ছিলিস তুই? আড়ি পাচ্ছিলিস তুই? ছি, এসব ভালো না, জানিস না? আর নীরা, ওকে কেন ব্যবহার করেছিস? ও আমার প্রেমে পাগল ছিল, আমার সব কথা বিনা প্রশ্নে শুনতে রাজি ছিল, আর আমার প্ল্যানে এসব একজনেই আমি খুঁজেছিলাম, আর পেয়েও গেলাম। ও তো শুধু আমার প্ল্যানের একটা গুটি ছিল মাত্র। কণ্ঠ কিছু বলতে যাবে, তখন টুং করে কণ্ঠের ফোনে এসএমএস আসে। এসএমএসটা ওপেন করতে কণ্ঠের ঠোঁটে করে হাসি ফুটে উঠল। কণ্ঠ ফোনটা রাফাতের সামনে ধরে পড়ল। তোর বোন নীলকে নয়, নিলয়কে ভালোবাসতো। ডায়েরিতে নীলের লেখার কারণ হলো রাফিয়া ভালোবেসে নিলয়কে নীল বলে ডাকতো। ওদের 7 মাসের সম্পর্ক ছিল। নিলয় তোর বোনকে নীলকে প্রপোজ করার ডেয়ার দিয়েছিল। ডেয়ার অনুযায়ী রাফিয়া নীলকে প্রপোজ করে, আর নীল তা প্রত্যাখ্যান করে। ক্যাম্পাসের মাঠে প্রত্যাখ্যান করার নিলয় তোর বোনকে অনেক কথা শোনায়। তোর বোন কিন্তু সেই কারণে আত্মহত্যা করেনি। রাফাত ভুরকুচকে তাকিয়ে আছে কণ্ঠের দিকে। তোর বোন গর্ভবতী ছিল, আর বাচ্চাটা নিলয়ের ছিল। নিলয় সুন্দর করে সেই বাচ্চাকে অস্বীকার করে, আর তোর বোনকে যা নয় তাই বলে অপমান করে। নিলয়ের ব্যবহারে রাফিয়া ভেঙে পড়ে। তোদের কাছে জবাব দেওয়ার ভয়ে সে আত্মহত্যা করে।
রাফাত ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে কণ্ঠের দিকে। কণ্ঠের একটা কথাই তার কানে পাচ্ছে। রাফিয়া গর্ভবতী ছিল। নিলয়ের বর্তমান অবস্থা জানিস কি? রাফাত অস্পষ্ট সুরে বলল, কি? গত বছর HIV ধরা পড়েছে। অবস্থা তেমন ভালো না, যে কোনো দিন তোর বোনের কাছে চলে যেতে পারে। রাফাত নিষ্পলক চোখে তাকিয়ে আছে। আশেপাশে কিছুই তার মাথায় ঢুকছে না। এবার বল, তোকে কি শাস্তি দেওয়া যায়? আমার নীল তো তোর 14 পুরুষের কোনো ক্ষতি করেনি, তবুও যে তুই নীলের ক্ষতি করতে উঠে পড়ে লেগেছিলিস, এখন তোর কি করব আমি? বল বল। পরের দিন বিকেলবেলা কণ্ঠ ছাদের গাছগুলোতে পানি দিচ্ছে। শেষ রাতের দিকে কণ্ঠের হালকা জ্বর ছিল বলে নীল আজকে ওকে অফিসে যেতে দেয়নি। যদিও কণ্ঠ অফিসে যেতে জেদ ধরেছিল, কিন্তু সবার ইমোশনাল ব্ল্যাকমেলের কাছে তাকে পরাজিত হতে হলো। সারাদিন বাসায় বসে থাকতে থাকতে কণ্ঠ প্রচণ্ড বিরক্ত হয়ে গিয়েছে। এভাবে সারাদিন বসে বসে কাটানো যায়? এভাবে বসে বসে দিন কাটালে তো সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে। গাছে পানি দেওয়া শেষ করে কণ্ঠ রুমে আসলো। এসে দেখে নীল শার্ট চেঞ্জ করে টি শার্ট পরেছে। টি শার্ট পরার সময় নীল কেমন যে মৃদু আর্তনাদ করে উঠল। কণ্ঠ ভুরকুচকে নীলের দিকে এগিয়ে গিয়ে দেখলো নীলের বাঁ হাত অনেকখানি ছিলে গিয়েছে। নীল, কেমন করে হলো এসব? তো তুই? হ্যাঁ আমি। তোর হাত এভাবে কাটলো কিভাবে? ও কিচ্ছু না, সামান্য অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট কিভাবে করলি? নীল আমতা আমতা করে বলল, আসলে ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিলাম, তখন হয়েছে অ্যাক্সিডেন্ট। তুই জানিস না ড্রাইভ করার সময় বা রাস্তা পার হওয়ার সময় ফোনে কথা বলা ঠিক না? তাহলে তুই কেন করলি এমন? দেখেছিস কতখানি কেটে গিয়েছে? ইস, কি অবস্থা হয়েছে হাতের। কই, কি অবস্থা হয়েছে? অল্পই তো। এটা অল্প? আর কোথায় কোথায় ব্যথা পেয়েছিস দেখি? টি শার্ট খোল। নীল দুই হাত বুকের উপর আড়াআড়িভাবে রেখে বলল, ছি কণ্ঠ, তুই এমন, আমি কখনো ভাবি নাই তুই এমন আচরণ করবি আমার সাথে। কণ্ঠ ভুরকুচকে তাকালো নীলের দিকে। সে আসলে বোঝার চেষ্টা করছে সে কেমন। কেমন আমি? তুই অত্যন্ত লুচু মনের একজন মহিলা। কণ্ঠ এবার বোকার মতো তাকালো। আমার মতন একটা অবলা নিরীহ নিষ্পাপ ছেলেকে একা পেয়ে তুই আমার সুযোগ নিতে চাইছিস? কণ্ঠ নীলের কথা কটমট দৃষ্টিতে তাকালো তার দিকে। নীল একটা মেয়েকে হাসি দিল। পুরুষ মানুষ যতই শক্তিশালী হোক না কেন, সে তিনটা নারীর কাছে চিরকাল পরাজিত, মা, বউ আর মেয়ে। কণ্ঠ নীলের পুরো বডি সচেতন চোখে পরখ করে নিল, আর কোথাও ব্যথা ট্যাথা পেয়েছে কিনা। তারপর হাতের ক্ষত স্থান স্যাভলন দিয়ে পরিষ্কার করে সুন্দর করে ব্যান্ডেজ করে দিল। আমি খাবার আনছি, খাবার খেয়ে মেডিসিন খেয়ে নিবি। আর একটা বাড়তি কথাও যদি বলিস, মায়ের একটাও মাটিতে পড়বে না, এই আমি বলে দিলাম। নীলার কোনো তেরামি না করে সুন্দর করে খাবার খেয়ে নিল, সাথে ওষুধও। যেহেতু সে বেশি ব্যথা পায়নি, তাই চিন্তারও তেমন কিছু নেই। 2 দিনে ক্ষত শুকিয়ে যাবে। 7 দিন পর। দেখতে দেখতে চলে গেল 7 দিন। এই 7 দিনে নীল কণ্ঠকে জ্বালিয়েছে প্রচুর। নীল আর কণ্ঠের সম্পর্ক স্বাভাবিক হয়ে গিয়েছে। এর সম্পূর্ণ ক্রেডিট অবশ্য নীলের। সেই তাদের সম্পর্কটাকে নতুন একটা পরিচয় দিয়েছে। এখন তাদের মধ্যে সব ঠিকঠাক, কিন্তু কেউ কাউকে তুমি বলে সম্বোধন করতে পারে না। তবে তারা চেষ্টা করছে। এতদিনের অভ্যাস কি আর 7 দিনে যায়? রাফাতকে আজ হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। সে এখন সুস্থ, তবে দুর্বলতা আছে কিছু। ডাক্তার বলেছে প্যারালাইজ থাকার কারণে এই দুর্বলতা, তবে তা প্রখর নয়। কণ্ঠ অফিসে আসার পথে রাফাতকে দেখে এসেছে, আর শৈবালকে বলে দিয়েছে রাফাতকে বাড়ি পৌঁছে দিয়ে আসতে, আর রাফাতের যেন কোনো অসুবিধা না হয় তা এনশিওর করতে। কণ্ঠ নিজের কেবিনে বসে ল্যাপটপে কাজ করছে। তখন হন্তদন্ত হয়ে তার কেবিনে ঋষভ প্রবেশ করলো। জি ম্যাম, 5 থেকে 6 ডিগ্রি হবে ম্যাম। আরও কয়েকটা দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তার আগে জ্ঞান হারালো। নীরা আবার স্মৃতিশক্তি লোপ পেয়েছে ম্যাম। তুরুপের তাস। ম্যাম। এই কি রিশা, তুমি হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? ম্যাম নীরা। নীরা? কি হয়েছে নীরা? ম্যাম নীরা পালিয়ে গেছে। কণ্ঠ কিয়ৎক্ষণ চুপ রইল, অতঃপর ঋষাকে বলল নিজের কেবিনে যেতে। ঋষাও কোনো কথা না বলে চলে গেল, কারণ এখন হয়তো কণ্ঠের মাথা গরম হয়ে যাবে। আর হিংস্র বাঘিনীর সামনে যত কম আসা যায় ততই মঙ্গল। ঋষা চলে যাওয়ার মিনিট দুয়েক বাদে কণ্ঠের ফোনে কল আসলো। কণ্ঠ ফোনটা কানে ধরে কয়েকটা জোরে নিঃশ্বাস নিল, অতঃপর বিনা বাক্যে ফোনটা কেটে দিল। ল্যাপটপটা শাট ডাউন করে কণ্ঠ অফিস থেকে বেরিয়ে আসলো। আজকে সে নিজের মাকে অনেক মিস করছে। কণ্ঠ অফিস থেকে বেরিয়ে সোজা মায়ের কবরের কাছে গেল। মায়ের কবরের পাশে কিছুক্ষণ সময় কাটিয়ে সে বাসায় চলে আসলো।
কিছুই ভালো লাগছে না তার। মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে, সেই সাথে ভয়, মূল্যবান কিছু হারানোর ভয়। সন্ধ্যা তখনও হয়নি। কণ্ঠ উদাস মনে বারান্দায় দাঁড়িয়ে আছে। যদিও তার মতন শক্ত মেয়ের উদাসীনতা মানায় না, তবুও আজ সে উদাস। তার দৃষ্টি বিশাল আকাশে। আকাশে মেঘ জমেছে, সেই সাথে মেঘ জমেছে তার মনেও। কণ্ঠ যখন উদাস চিত্তে মেঘলা আকাশ দেখতে ব্যস্ত, তখনই গেট দিয়ে প্রবেশ করে নীলের গাড়ি। চুলার শার্ট এলোমেলো হয়ে আছে, শার্টের এক হাতা কোনোই অবধি গোটানো, আরেক হাতা কবজি পর্যন্ত আছে। নীল রুমে এসে দেখলো কণ্ঠ রুমে নেই। সে চেঁচিয়ে কণ্ঠকে ডাকলো। কণ্ঠ ছোট ছোট কদম ফেলে রুমে আসলো। নীলের চোখ দুটো অস্বাভাবিক লাল হয়ে আছে। কণ্ঠ আলতো কণ্ঠে জিজ্ঞেস করলো, নীল, তুই কি রেগে আছিস? নীল এবার কণ্ঠের দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। নীল, না, সমস্যা নাই, তুই রাগ কর। রাগ কি আমার বাপদাদার সম্পত্তি নাকি যে তুই হতে পারবি না? ফোঁস করে কয়েকটা নিঃশ্বাস ফেলো। আমার জন্য 1 কাপ চা নিয়ে আয়। কিন্তু তুই তো চা। কণ্ঠকে কিছু বলতে না দিয়ে নীল খুব জোরে কণ্ঠের নাকে কামড় বসালো। কিয়ৎক্ষণ ছেড়ে দিল। কি করলি তুই? আমার নাকে কেন কামড় দিলি? চা নিয়ে আয়, তারপর বলছি। কণ্ঠ কোনো কথা না বলে রান্নাঘরে চলে যায়। মিনিট দুয়েক বাদে সে চা নিয়ে ফিরে আসে। নীল ততক্ষণে চেঞ্জ করে নিয়েছে। কণ্ঠ চায়ের কাপটা এসে ঠাস করে সেন্টার টেবিলে রাখলো। নীল ভুরু কুচকে তাকালো কণ্ঠের দিকে। সেন্টার টেবিল থেকে চায়ের কাপটা নিয়ে তাতে চুমুক দিয়ে বলল, জানিস আজ আমার অফিসে নিরানাক্কিরা যে ওটা এসেছিল। ইটস নীরা? তো আমার শ্বশুরের কি জানিস ওই বেয়াদব মেয়ে কি বলে? কণ্ঠের ভয় এবার গাঢ় হলো। তাহলে কি তার আর নীলের সম্পর্কের সমাপ্তি এখানে? কণ্ঠ ভয়ে ভয়ে নীলকে জিজ্ঞেস করলো, কি বলে? বলে বিয়ের দিন তুই নাকি ওকে কিডন্যাপ করেছিলিস, আর এতদিন নাকি ও তোর ওখানে বন্দি ছিল। তা তুই কি বললি? বলিনি, শুধু করেছি। কি করেছিস? ফাটিয়ে 2টো থাপ্পড় দিয়েছি ওই বেয়াদবটাকে। কণ্ঠ অবাক হয়ে জিজ্ঞেস করলো, মারলি কেন ওকে? আদর করার কথা ছিল নাকি? আরও তো 2টো দিতে ইচ্ছে করছিল। বেয়াদব মেয়ে মানুষ একটা, আসছে আমার সুখের সংসারে কণ্ঠ আগুন নীলকে লাগাতে। দেখছে। সে এক মনে চায়ের কাপে চুমুক দিচ্ছে আর নীরাকে বকছে। কণ্ঠ ভেবেছিল নীলকে সব সত্যটা বলে দেবে, কিন্তু এখন সে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করলো। থাকুক না কিছু কথা অজানা, কিছু কথা গোপনে রেখে যদি জীবনে ভালো থাকা যায়, সুখে থাকা যায়, তাহলে তা গোপনে থাকাই শ্রেয়। 2 দিন পর কণ্ঠ নীল ছাদে বসে তারা দেখছে। কণ্ঠ নীলের কাঁধে মাথা দিয়ে রেখেছে। নীল এটা ওটা বলছে আর কণ্ঠ মন দিয়ে তা শুনছে। এমন সময় টুং করে কণ্ঠের ফোনে SMS আসলো। কণ্ঠ দেখলো শৈবালের নম্বর থেকে SMS। শৈবাল বলেছে নীরাকে ফ্লাইটে উঠিয়ে দেওয়া হয়েছে। কাতার যেতে তার পাসপোর্ট নিয়ে নেওয়া হবে। কণ্ঠ যখন বলবে নীরার পাসপোর্ট, তখন তাকে দেওয়া হবে, আর তখনই সে দেশে আসতে পারবে। নীরার দেশ ছাড়ার খবর পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে কণ্ঠ। এই মেয়ে একেবারে জেকে বসেছিল ঘাড়ের উপর। এখন সব শান্তি। জীবনের খাতা থেকে কেটে গেল অনেকগুলো দিন, অনেকগুলো বছর, অনেক কিছু পাল্টেছে, হয়েছে যোজন বিয়োজন। এক বিকেলবেলায় নীল আর কণ্ঠ বাগানে বসে গল্প করছে। এমন সময় তাদের দিকে দৌড়ে এলো 5 বছর বয়সী একটা বাচ্চা মেয়ে। দৌড় দেওয়ার সময় তার ঝুটির চুলগুলো কি সুন্দর হাওয়ায় তুলছিল। মা, এভাবে দৌড়ে কেন আসলে? যদি পড়ে গিয়ে ব্যথা পেতে? আমি অনেক স্ট্রঙ্গার, আর স্ট্রঙ্গাররা কখনো ব্যথা পায় না। আচ্ছা, তা দৌড়াচ্ছিলে কেন? বাচ্চাটি চোখের সামনে ছোট ছোট চুলগুলো পেছনে সরিয়ে দিয়ে বলল, আমি আয়ানের মাথা ফাটিয়ে দিয়ে এসেছি। মেয়ের কথায় নীল কি বলে দাঁড়িয়ে পড়ল। তুমি আবারও এমন করেছো? বাবা তোমাকে মানা করেছি না এমন করতে? আমার কি দোষ? ও আমার চুলে টান দেয় কেন? চুলের টান দেয় বলে তুমি ওর মাথা ফাটিয়ে দিবা? ওর এত বড় সাহস! ও ফুলের চুল ধরে টানে। ওর তো ভাগ্য ভালো যে ওর মাথাটা কেটে ফেলিনি। বলে হনহন করে বাচ্চাটি বাড়ির ভিতর চলে গেল। অপরদিকে নীল মেয়ের যাওয়ার দিকে অসহায়ের মতন তাকিয়ে আছে। সামনে চুল ধরে টান দেওয়ার অপরাধে এক নিরীহ নিষ্পাপ ছেলের মাথা ফাটিয়ে দিয়ে আসলে তার আদরের বাদরে পরিণত হয় একমাত্র মেয়ে। এই মেয়ে একদম মায়ের স্বভাব পেয়েছে, কথায় কথায় রেগে যায় আর শুধু মারামারি করে। নীল একবার কণ্ঠের দিকে তাকালো। সে আইস করে চায়ের কাপে চুমুক দিচ্ছে। মা আর মেয়ে মিলে তার জীবনটা তেজপাতার সমতুল্য করে দিল একেবারে। এই মাঝে কণ্ঠ বলল, আমার দিকে তাকিয়ে না থেকে মেয়ের অভিমান ভাঙাও গিয়ে, নইলে আজ আর তোমার রক্ষে নেই। আমি তো তোমাকে ছাড় দেই, কিন্তু মেয়ে আমার ছাড় দেওয়ার পাত্রী নয়।
কণ্ঠের কথায় একটা দীর্ঘশ্বাস ফেলে নীল চলল মেয়ের অভিমান ভাঙাতে। মেয়েটা তার অনেক অভিমানী, একটু কিছু হলেই বাবার উপর তার রাজ্যের অভিমান। নীল নিজের পরিবার নিয়ে সুখে আছে রাফাত আর নীরাও। সকলে সুখে থাকুক এই কামনা করে আমাদের নীল কণ্ঠের পরিসমাপ্তি। এই কোথায় যাচ্ছেন? গল্পটা কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন। পরবর্তী গল্পের জন্য অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ, টাটা। হ্যালো বন্ধুরা, তোমাদের সাপোর্ট আমাদের আরও নতুন নতুন কাজ করার অনুপ্রেরণা যোগায়। তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওটি কেমন হয়েছে আর তোমরা কী ধরনের গল্প চাও। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।